জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন সার্থিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সরকারি কোর কমিটির বৈঠক শেষে কথা বলছেন ষষ্ঠ উপদেষ্টা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অনুমান আমি এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, আমি অ্যাকচুয়াল নাম্বারটা আমার কাছে নাই। নির্বাচনের আরেকটা জিনিস হলো, নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড়। এবার আমরা আরেকটা জিনিসও করতেছি, অন্যান্য সময় আমাদের থাকে না কি জানি বলে, ওই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিয়ে, অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়। এই জন্য ওনারাও আমরা কিন্তু একটা হাতিয়ার সহ ওনার একটা আমরা ওই গার্ড ব্যবস্থা করতেছি, যেন ওনারাও কেউ যেন কোনো রকমের কিছু না করতে পারে, মানে ওই ইলেকশনের পিরিয়ডে হাতিয়ার থাকবে একটা, সব আনসারদের হাতে না, ইভেন প্রিজাইডিং অফিসারদের থাকবে তার জন্য। অন্যান্য সময় তো আনসাররা দেয় হলো 4 জন মহিলা আনসার আর 6 জন পুরুষ আনসার, যাদের কাছে হাতিয়ার থাকে না। এছাড়া তারা 2 জন দেয় হলো হাতিয়ার সহ আনসার। এবার আমরা 2 জন না, এবার 3 জন দিতেছি হাতিয়ার সহ আনসার। পুলিশের তো দিবে তো আলাদা, র্যাব দিবে আলাদা, বিজিবি দিবে আলাদা, সেনাবাহিনী দিবে আলাদা, এগো তো হাতিয়ার আলাদা। একটা বিষয়, মানে গতকাল জিএমপি কমিশনারও বলেছেন যে গাজীপুরে আরেকটা ঘটনা ঘটেছে, পুলিশের সামনে একজনকে ইট দিয়ে থেতলে দেওয়া হচ্ছে, পুলিশ আসলে তেমন কিছু করে নাই। গতকাল জিএমপি কমিশনার বলেছে পুলিশ ট্রমাটাইজড আছে, এখনো পুলিশ স্বাভাবিক কার্যক্রম করছে না। একজন পুলিশের যে কাজ 3 জন মিলে সেটা করতে পারছে না। এই অবস্থা যখন চলছে, তখন নির্বাচনে তারা যদি এই ধরনের পরিস্থিতি হয় তখন কিভাবে দায়িত্ব পালন করবে? আমি যেই আপনার যে স্টেটমেন্টটা আমি দেখি তো হয় নাই, মানে জানি না ওর এই কথাটা আমি শুনি নাই। আমি ওরে জিজ্ঞেস করবো যে ওই কোন পরিস্থিতিতে এই কথাটা বলছে, কোন পরিপ্রেক্ষিতে বলছে, ওইটা জানলে তারপরে আমি আপনাকে বলতে পারবো না। সচিবালয় থেকে শুনছিলাম ষষ্ঠ উপদেষ্টার বক্তব্য। বর্তমানে দেশে মোট ভোটার 12,61,70,900 জন। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন 24,38,626 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দাবি বা আপত্তির জন্য 21 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ভোটাররা। এদিকে 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন। এরপরই তফসিলের আগে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। 2রা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি, সেখানে আমাদের ভোটারের সংখ্যা হচ্ছে 12,37,32,74 এবং যারা আমাদের সহোদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সংখ্যা হচ্ছে এই 2রা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন 45,71,216। যারা পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে 21,32,590। তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার, যেটা 45,71,216 থেকে যদি আমরা 21,32,590 বাদ দেই, তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুলিশ বাহিনীর জন্য অন্তত 40,000 বডি ক্যাম কেনার পরিকল্পনা করছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ এ তথ্য নিশ্চিত করেন। প্রেস উইং জানায় 40,000 বডি ক্যাম কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এসব যন্ত্র হাজারো ঝুঁকিপূর্ণ ভোটার কেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে। এজন্য জার্মানি, চীন এবং থাইল্যান্ডের 3টি প্রতিষ্ঠানের সঙ্গে ক্যামেরা সরবরাহের বিষয়ে যোগাযোগ করা হয়েছে। নির্বাচনের সময় পুলিশ সদস্যরা এই ডিভাইস তাদের সঙ্গে রাখবেন। আসন্ন ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালুর পরিকল্পনাও রয়েছে। দেশের 10 কোটিরও বেশি ভোটারের জন্য এটি ব্যবহার বান্ধব কিনা তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। 2014 সালে মিরপুরে পল্লবী থানায় পুলিশি নির্যাতনে জনি হত্যা মামলার রায় ঘোষণা চলছে হাইকোর্টে। হাইকোর্ট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, এখন পর্যন্ত কারো শাস্তির রায় হয়েছে কিনা জানাবেন।
2014 সালে আলোচিত ব্যবসায়ী জনি হত্যা মামলার রায় চলছে হাইকোর্টে। বিচারপতি কুদ্দুজ্জামানের নেতৃত্বে যে হাইকোর্ট বেঞ্চ, সেখানে এই রায়টি চলছে। সকাল 11:15টার দিকে রায় ঘোষণা শুরু হয়। দীর্ঘ সময় ধরে এই রায়টি ঘোষণা চলছে। জনি হত্যা মামলা বাংলাদেশের একটি আলোচিত ঘটনা। পল্লবী থানার পুলিশ নির্যাতন এবং পুলিশের হেফাজতে তিনি মারা গেছেন এবং 2013 সালে যে আইনটি করা হয় পুলিশ নির্যাতন এবং পুলিশ হেফাজতে মৃত্যুবরণ আইন 2013, সেই আইনে এটি প্রথম মামলা বাংলাদেশে এবং এই মামলায় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছিল। সেই তদন্ত কমিটিতে 8 জনকে আসামি করা হয়। সেটির ঢাকার বিচারিক আদালতে রায় ঘোষণা হয়। সেই রায়ে পুলিশের তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমান এবং এএসআই কামরুজ্জামান এবং এএসআই রাশেদুল হাসান, এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং তাদের প্রত্যেককে 2 লাখ করে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পুলিশের যে সোর্স যারা ছিলেন মিরপুর অঞ্চলের সুমন এবং এই 2 জনকে এবং সুমন এবং রুবেল, এই 2 জনকে দেওয়া হয় 7 বছর করে কারাদণ্ড। তারা যেহেতু 7 বছর কারাদণ্ড কারা ভোগ করেছেন, এ কারণে তাদেরকে খালাস দেওয়া হয়েছে, অর্থাৎ তারা মুক্তি পেয়েছেন কারা ভোগ করে। এই মামলাটি 2020 সালে জজ কোর্ট থেকে রায় হয়। এরপর এটি হাইকোর্টে আসে। হাইকোর্টে এটি শুনানি শেষে আজকে রায়ের জন্য রাখা হয়েছে এবং এই মামলার যে বাদী ইশতিয়াক জামান রকি, তিনি তার আপন ভাই এবং এই মামলার রায় শুনানির জন্য এই রকির যে বোন এবং রকির যে ভাই এবং যে রকির ভাইয়ের যে স্ত্রী এবং তার যে সন্তান, তারা এসেছেন এবং তারা আদালতে এখন অবস্থান করছেন। হয়তো এই রায় শেষের পরে আমরা আদালত থেকে যে রায় আসবে তারপর তার পরিবারের প্রতিক্রিয়া এবং আইনজীবীদের প্রতিক্রিয়া, আমরা উভয় পক্ষের আইনজীবীদের এই আইনগত যে প্রক্রিয়া সেটা আমরা জানতে পারবো। পুতুল। হাইকোর্ট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন জাহিদ হাসান। বাদীর অনুপস্থিতি ও এক আসামির ঠিকানা ভুল থাকায় চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার চার্জশিটের শুনানির দিন আগামী 25 আগস্ট ধার্য করেছে আদালত। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6ষ্ঠ আদালতের বিচারক SM আলাউদ্দিন এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জানান, চাঞ্চল্যকর এই মামলার বাদী নিহতের পিতা ও বয়স্কজনিত কারণে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে বাদীকে উপস্থিতির জন্য সমন জারি করেন এবং আগামী 25 আগস্ট বাদীর উপস্থিতি নিশ্চিতে শুনানির দিন ধার্য করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দাখিল করা চার্জশিট অনুযায়ী এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি 42, এর মধ্যে এজাহারভুক্ত 3 জন ও তদন্তপ্রাপ্ত 1 জনকে অব্যাহতির সুপারিশ করেছে তদন্তকারী কর্মকর্তা। বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাস সহ গ্রেফতার রয়েছেন 20 জন আর পলাতক রয়েছেন 18 জন। তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের এ বৈঠকের আলোচনায় অন্যতম এজেন্ডায় রয়েছে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা সংকট, শ্রমবাজার ও অসিয়ানের সদস্য প্রাপ্তিতে মালয়েশিয়ার সমর্থন আদায়। প্রধান উপদেষ্টার এ সফরে 2 দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে সফর সঙ্গে হবেন আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিরাজ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ সহ আরও অনেকে। এদিকে 10 বছর পর নিজ দেশের সরকার প্রধানের সফর ঘিরে আশার আলো দেখছেন দেশটিতে থাকা প্রবাসীরা। 2025 সালের মধ্যে মূল্যস্ফীতি 5% নেমে আসবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। চলতি মাসে ডিজিটাল ব্যাংক নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানান তিনি। সিপিডি আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের 365 দিন শীর্ষক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, ইন্টারনেট ও স্মার্টফোনের দাম না কমলে ডিজিটাল লেনদেন বড় পরিসরে চালু সম্ভব নয়। এছাড়া ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো বা এই ফিস্কালের শেষের দিকে। এটা আমাদের প্রত্যাশা। আমাদেরকে স্টেবিলিটিটা আনতে হবে। আমাদের স্টেবিলিটি আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনে তো এখনো আসছে। সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাজ। সামনে ইলেকশন, এই মুহূর্তে হয়তো বড় কেউ বিনিয়োগকারী আসতে চাইবে না, বিদেশি বিনিয়োগকারীরা আসতে চাইবে না। পরবর্তী সরকার যদি চেঞ্জ করে ফেলে বা কিছু করে, স্টক টু দ্য নেক্সট, এটা স্বাভাবিক একটা।
বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের চিকিৎসা খাতে জনদুর্ভোগ ও কাঠামোগত অব্যবস্থাপনা দূরী সহ নানান দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল নথুল্লাবাদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফিরদৌস সোহাগ। সোহাগ, কত ঘন্টা ধরে সড়ক অবরোধ এবং বিক্ষুব্ধরা কি বলছেন আর যানজটে ভোগান্তির বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। সকাল ঠিক 11:30টায় শুরু হয়েছে এই বরিশাল ব্লকের কর্মসূচি। স্বাস্থ্য সংস্কার, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি সহ স্বাস্থ্য সেবা যাতে জনগণ ভালোভাবে পায় সেই দাবিতে এই ব্লকের কর্মসূচি চলছে। আজকে 14তম দিনের মতো কর্মসূচি চলছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি এখানে এই কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু এখানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা সকাল থেকে এখানে রয়েছি। আমরা একটু জানাবার চেষ্টা করছি স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা, হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ চলছে। বরিশালের স্বাস্থ্যসেবা এখন রুগ্ন, সাধারণ মানুষের যে মৌলিক অধিকার সেটি হুমকির মুখে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখনও অব্যবস্থাপনা, দালাল, সিন্ডিকেট আর দুর্নীতির আঁকড়ায় পরিণত হয়েছে। রোগী পরিবহন ও ট্রলি নিয়ে বাণিজ্য হচ্ছে। মেডিসিন ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীরা জিম্মি থাকছে। পুরনো ভবন, নষ্ট লিফট, অগ্নি নির্বাপক ব্যবস্থাপনার অভাব, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নেই। জীবন বাঁচাতে গিয়ে মৃত্যু নিশ্চিত হয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ফুঁসে উঠেছে। তারই কিন্তু 14তম দিনের এই আন্দোলন চলছে এবং তারা চাইছে বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা যিনি রয়েছেন তিনি বরিশালে উপস্থিত হবেন এমনটি তারা আশা করছেন এবং যেন উপস্থিত হয়ে সমস্যার সমাধান করেন। আমরা যেটা দেখেছি যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পক্ষে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল এখানে এসেছিল, কিন্তু তার আহ্বানে শিক্ষার্থীরা খুব একটা সাড়া দেয়নি। কারণটি হচ্ছে একটাই, সেটি হচ্ছে স্পটে এসে ঘটনা দেখবে, জানবে এবং সমস্যার সমাধান করবে, এটি আশা করা হচ্ছে। আমরা এখানে দেখছি এখানে প্রতিবাদী গান চলছে, বক্তৃতা চলছে, এসবের মধ্যে দিয়ে কিন্তু এই আয়োজনটি চলছে। এখানে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার যে বেহাল দশা সেটি নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে। এই অবস্থা কতদিন চলবে সেটি কিন্তু সুনির্দিষ্টভাবে বলা যায় না, তবে একটা জিনিস কিন্তু আমরা জানি, সেটি হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু অনড় তাদের দাবির প্রেক্ষিতে এবং তারা একটি কথা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এতটুকু ছিল এই আন্দোলনের যে পরিস্থিতি তার সবশেষ খবর। বরিশাল থেকে সরাসরি জানাচ্ছিলেন ফিরদৌস সোহাগ। সিরাজগঞ্জে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় 2 ঘন্টা পর অবরোধ তুলে স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে বেলা 11টার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের হাটিম কুমরুল মোড় অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ স্থানীয় জামায়াত ও এনসিপি নেতারা। এতে ঢাকা উত্তরবঙ্গ রুটের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। তারা জানায় দীর্ঘ 9 বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। চট্টগ্রাম বন্দরে ব্রাজিল ফেরত একটি কন্টেইনারে তেজস্ক্রিয়া পাওয়া গেছে। এই বিষয়ে জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। কন্টেইনারে তেজস্ক্রিয়া কিভাবে আসলো, এ ধরনের ঘটনা ঝুঁকিপূর্ণ কিনা কি জানতে পেরেছেন জানাবেন। পুতুল, আসলে তেজস্ক্রিয়তা এসেছে যে কন্টেনারটিতে যে লোহার টুকরো বা ইস্পাত আছে সেগুলো থেকেই। তো এক্ষেত্রে আসলে বিস্তারিত বা বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করার আগে এটা আসলে বলা সম্ভব না। এবং এই যে লোহার টুকরোগুলো বা স্ক্র্যাপগুলো এসেছে কন্টেনারে করে ব্রাজিল থেকে, সেগুলো আসলে কী ধরনের কাজে ব্যবহার হয়েছিল, সেটি কোনো শিল্প কারখানায় ব্যবহার হয়েছিল নাকি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বা পরমাণু শক্তি কমিশন বা পরমাণু তৈরির কাজে ব্যবহৃত কোনো কাজে ব্যবহার হয়েছিল কিনা সেটার উপরে নির্ভর করে। এর বাইরেও কিন্তু নানাভাবে তেজস্ক্রিয়তা তৈরি হয় এবং বিভিন্ন ক্ষেত্রে অনেক দিন ধরে পড়ে থাকলেও বা বিভিন্নভাবে আসলে তেজস্ক্রিয়তা তৈরি হয়।
এবং এই কন্টেনারটিতে যে লোহার টুকরোগুলোতে যে তেজস্ক্রিয়তা প্রাথমিকভাবে পাওয়া গেছে সেগুলো আসলে পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা করার কথা রয়েছে। বর্তমানে যে কন্টেনারটিতে প্রায় 1 মাইক্রোসিভার্টস প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় তেজস্ক্রিয়তা পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি কাস্টমস সূত্রে। তো এটি এখন বর্তমানে বন্দরের সিপিআর গেটে বিশেষভাবে পৃথক জায়গায় আলাদা করে রাখা হয়েছে। যেহেতু তেজস্ক্রিয়তা থেকে যে বিকর্ণ হয় এবং সেই বিকরণের মাত্রা আসলে কতটুকু সেটি এখনও জানা যায়নি, তাই এটিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এবং এখানে কিন্তু মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি রয়েছে। যদি সহনীয় মাত্রার চেয়ে বেশি তেজস্ক্রিয়তা বিকিরণের পরিমাণ বা একক বেশি হয় তাহলে কিন্তু সেটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এক্ষেত্রে আসলে পরীক্ষা নিরীক্ষার পরেই কি পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। পুতুল, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। গাজায় শনিবার অনাহারে আরও 11 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে না খেতে পেরে মৃত্যুবরণ করলেন মোট 212 ফিলিস্তিনি। এছাড়া মধ্য গাজায় নুসৈরাত শরণার্থী শিবিরে অদূরে প্যারাশুট থেকে খসে পড়া ত্রাণের আঘাতে প্রাণ গেছে এক কিশোরের। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা সিটি দখল করার পরিকল্পনার তীব্র সমালোচনা ও বিরোধিতা করেছে ইসলামিক ব্লকের 23টি দেশ ও আরব লীগ। সম্মিলিত এক বিবৃতিতে মানবতা বিরোধী এই সিদ্ধান্তের সমালোচনা করে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ আইন অবমাননার অভিযোগ এনেছেন তারা। এছাড়া রাষ্ট্রযন্ত্র ইসরায়েলিপন্থী হলেও ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন ও ভূখণ্ড অধিগ্রহণের প্রতিবাদ বিক্ষোভ হয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ও চিলিতে। বিক্ষোভ হয়েছে স্পেনের নন্দিত শহর বার্সেলোনাও। এছাড়া গাজা দখলের প্রতিবাদে লাখো মানুষের ঢল ইয়েমেনের রাজধানী সানায়। খেলার খবর এবার অনূর্ধ্ব-20 নারী দলের সামনে এশিয়া অঞ্চল খেলার হাতছানি। বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই এশিয়ান কাপে খেলবে বাংলাদেশের মেয়েরা। আগের 2 ম্যাচে প্রতিপক্ষের জালে 11 গোল দেয়া বাংলাদেশের মেয়েরা এই ম্যাচে নামবে পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে পয়েন্টে সমান হলেও বেশি গোল দেওয়ার সুবাদে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের সবার উপরে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচে তাই ড্র করলেই গ্রুপ সেরা হয়ে এশিয়ানে খেলতে যাবে অনূর্ধ্ব-20 দল। কোরিয়ার বিপক্ষে হারলেও বাংলাদেশের সুযোগ থাকছে মূল পর্বে খেলার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।